আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হেডলাইন এবং ব্যানারে দেখলেন যে আমি বললাম যে কিছু একটা হতে চলেছে, বড় কিছু। আসলে কি হতে চলেছে, সেটা হচ্ছে কি হতে চলেছে, এটা এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। তবে কিছু একটা হবে এমন আমার কাছে মনে হচ্ছে। আমার এই মনে হওয়ার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি কোনো না, যে মানে পীর না, যে বা অ্যাস্ট্রোলজার না, যে আমি বলতে পারি যে এই হবে কালকে। না ভাই, আমি হয়তো আমার ধারণাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মনে হচ্ছে আমার যে এটা হইতে পারে, এইটাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা আমার চেয়ে আরো হাজার গুণ বেশি বুঝেন, কারণ আপনারা দেশে আছেন, আমি তো বিদেশে। তা আমার কাছ চেয়ে আপনারা বেশি বুঝেন, এটা আমি জানি। কারণ আপনারা যেহেতু ফিল্ডে যারা আছে, তাদের সাথে মশকারি করার কিছু নেই ভাই। এখন এমন কিছু না, আবার এটা মনে করেন না আপনারা যে কিছু একটা ঘটবে বলতে আমি কি বলছি যে কিছু একটা ঘটবে তার মানে কি। না না না, এটা এটা বিদেশে পলাতক কেউ ঘটাইতে পারবে না, বা ওই যে ফেসবুকে এখন যেসব পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবরাও পারবে না। এটা যা ঘটবে তা হচ্ছে যে সম্ভবত দেশের ভেতরের আমাদের কিছু লোক এবং সাধারণ জনগণ। আপনারা অলরেডি দেখতেছেন যে তেল নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে, টিকা নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে। টিকা তো নাই, শত শত শিশু মারা যাচ্ছে। এইটা যদি ধরেন শেখ হাসিনার আমলে যদি এভাবে যদি একদিনে 10টা শিশু বা 15টা শিশু মারা যেত, ও খোদা, তাইলে দেখতেন যে বলতেছে আল্লাহর গজব, আল্লাহ নিজে নামায় ফেলাইতো এরা। আল্লাহরের নিচে নামায় কইতেছে, আল্লাহই কইছে এটা আল্লাহর গজব। এখন কিন্তু কিছু বলে না। তো কেন বলে না? কারণ কি জানেন, এই টিকা ব্যবসার যে পয়সা, এই শিশুদের টিকা মারার যে পয়সায় মারা খাওয়ার পেছনে জমাইত্তারাও জড়িত, বিএমপিও জড়িত, ইনুস কাকা তো জড়িত। 3 দল, মানে এরা সকলে মিলে টিকার পয়সা খাইছে, টিকার বাজেট খেয়ে ফেলছে। তেলের অবস্থা সেম, এই জন্য এরা দুইজনের কেউ বলে না। ওরা কয় যে 8 বছর আগে থেকে টিকা নাই, এই জন্য এই অবস্থা। এরা কয় যে তেল নাই যুদ্ধের কারণ। আরে বেটা, তোমরা কেউ তেলের সংকট বা টিকার সংকট নিয়ে সংসদে কথা বলো না কেন? কারণ এগুলো বলবে না। এগুলো বললে যদি কিছু বাইরে যায়, মুখ ফসকা ধরেন যদি কেউ বাইরে যায়, তখন কি হবে? এই কারণেই এরা কেউ বলে না। তো আমি যে জন্য আপনাদেরকে বলছিলাম যে হয়তো হইতে পারে, যে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। সেটা তো আমার যা মনে হয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা, কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা, শাস্তির বিধান যোগ করা যেভাবে চলছে, যদি এটা পাশ হয় বা এটা পাশের কোনো প্রক্রিয়া চলে, বা আগামী সোমবার থেকে যে কোনো দিন, এমনও তো হইতে পারে না যে হঠাৎ করে আমরা আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনার একটা লাইভ ভিডিও চলছে। মানে নেত্রী সরাসরি, যে আমি যেভাবে আসছি এইভাবে লাইভ এসে 2 মিনিট কথা বলছে। এরপরে কি ঘটবে বুঝতে পারছেন? এরপরে কি ঘটবে এখনো অনেকের কাছে আছে যে নেত্রীর চেহারা দেখছি না, বা নেত্রীর কথা আমরা সরাসরি শুনছি না, হয়তো ভয়েস রেকর্ড দিচ্ছে বা এই লাইভে আসছে, এগুলো দিয়ে হয়তো ওইভাবে কিছু হচ্ছে না। কিন্তু নেত্রী যদি একবার ফেস আইসা বলে যে "এই তোরা সব বেরো, আমি আসছি কালকে, তোরা সব বেরো", অবস্থাটা কই দাঁড়াবে জানেন? এইসব বিদেশের পলাতক বা ফেসবুকের পঞ্চপাণ্ডব ওদের দেওয়া হবে না। সেদিন দেখবেন যে রাস্তায় ওই যে কুলি মজুর সব নেয় মাজা বেকা। তো কখন যে কি ঘটবে বা কি ঘটতে পারে, সেটি আসলে চিন্তা করছি। আমার সিক্স সেন্স বলতেছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর মনে হয় এরকম কোন একটা বিস্ফোরণ ঘটবে। ভাই, তবে কোন বিস্ফোরণ বা কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা জানি না। তবে একটা কিছু হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা যেমন আমাকে কমেন্টসে জানাতে পারেন। কারণ আপনারা ফিল্ডে আছেন, আপনারা দেশের ভেতরে আছেন, অলিতে গলিতে আপনারা চলেন, আপনারা জানেন পাবলিকের অবস্থা, বিস্ফোরণের অবস্থা, কোথায় কি সব আপনারা আমার চেয়ে 1000 গুণ বেশি বুঝেন। আর আমি যা বলি তা হয়তো আপনাদের মতো কোনো ভাই বন্ধু হয়তো কোনো কিছু শেয়ার করে, কিছু বলে, কিছু ইনফরমেশন শেয়ার করে, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সেই ধরনেরই, এই জন্য আমি লিখেছি যে কিছু একটা কি ঘটতে পারে কিনা।
এখন কি ঘটতে পারে? নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে এসে, নাকি নেত্রী যে কোনো দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সরোয়ার্দী উদ্যানে এসে নেমে জনসভা করে ফেলতে পারে? কোনটা হবে? কে কি চাচ্ছে? ডিপ স্টেটের অবস্থা কি? কোন দিকে ঘুরছে? ওই যে একটা গান ছিল না নির্বাচনে, কি কার পাশা চলছে, কার কিরকম, আসলে কোথায় কি হচ্ছে কিছুই কি বোঝা যায়? একটা গুমট আবহাওয়া, মানে অবস্থাটা এমন যে গুমট, মানুষ কোনো কিছুই নাই। একদিকে নাই হামের টিকা, একদিকে নাই পেট্রোল। আবার গতকালকে না জানি গত শুক্রবারে সম্ভবত বিএনপির কোন এক চিফ হুইপ সম্ভবত কুমিল্লা বা ফেনীর এইখানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী 2 মাসের ভিতরে অনেক লোক গ্রামে চলে যেতে হবে। কেন ভাই? ঢাকা শহরে কি পারমাণবিক বোমা পড়বে? চিটাং শহরে পারমাণবিক বোমা পড়বে যে 10 কিলোমিটারের ভিতরে সব ছাই হয়ে যাবে, হিরোশিমা নাগাসাকির মতন? বাকি সব গ্রামে চলে যেতে হবে কোনটা? তার মানে কি গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, বিমা সব বন্ধ হয়ে যাবে? লকডাউন দিয়ে দিবেন? তেল নাই, টিকা নাই, চাউল নাই, ডাইল নাই, সবাই গ্রামে যান, কোনটা হবে? নাকি ফুল কলাপস করে যাচ্ছেন আপনারাও, যা খাওয়ার তা খেয়ে নিছেন? নাকি মায়ানমারের সাথে কোনো যুদ্ধে মায়ানমার বোমা মারবে চিটাং ঢাকায়? তা মায়ানমার গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে বোমা আমাদের দেশে এসে পড়ার? কোনটা হবে? নাকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ঢাকা চিটাঙে ওই যে হিজবুত তাহরিরে ধরার জন্য? কোনটা হবে? সব কিছু যদি একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে কিছু একটা ঘটবে এইটা বলতে পারি, তবে কি ঘটবে সেটা বলতে পারি না। সুতরাং আপনাদের কাছেও যদি মনে হয় এমন কিছু, কমেন্টসে জানাতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন। এটা এমন না যে মানে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারাও চিন্তা করেন, আপনারাও জানান, হয়তো আপনাদের চিন্তা আমার চিন্তা সব মিলে আমরা হয়তো একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল, কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে, জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকারের আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাককে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাকে ফিরে যেতে বলতে পারছে না, তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে, মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন সেনাপ্রধান। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2024 সালের 17ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। সবশেষ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12ই নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, ব্যারাকের বাইরে থাকলে সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি।
গত বছরের 5ই নভেম্বর সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যাতে তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে ব্যারাকে ফিরে যেতে পারে। সেদিন তিনি বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান কাজ যুদ্ধের প্রস্তুতি নেওয়া। গত 15 মাস ধরে বাহিনী ব্যারাকের বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যা তাদের নিয়মিত প্রশিক্ষণ ব্যাহত করেছে। এজন্য বিশ্রাম ও পুনর্গঠনের গুরুত্ব রয়েছে। একই রকম বক্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিভিন্ন সময় দিয়েছিলেন। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদ ও মর্যাদার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি সেদিন আরো বলেছিলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল সেনাবাহিনী তা করেছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তার সেই বক্তব্যের পর 1.5 মাস পার হয়ে গেছে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল সেগুলো এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তার বাড়ানো হয়নি, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার নির্দেশ দেয়নি সরকার। 111-এর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের পর এত লম্বা সময়ের জন্য সেনাবাহিনী ব্যারাকের বাইরে সিভিল প্রশাসনের জন্য কাজ করছে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে এখনো সরকার কেন ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 15ই ফেব্রুয়ারির বক্তব্যে বলেছিলেন, পুলিশ পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা দাবি করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে সরকার দুটি কারণে চিন্তিত। প্রথমটি হলো 2024 সালের জুলাই-আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া। গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে পুলিশ এমন কিছু তথ্য পেয়েছে যার কারণে সরকারকে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রামে পেশাদার অপরাধী ধরা পড়লে মিলছে পুলিশের লুট হওয়া অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে এসব অস্ত্র ব্যবহার হয়। মহানগর ও জেলার 10 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় 150 পিস্তল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। গত 1 বছরে সন্ত্রাসীদের কাছ থেকে 1 ডজনের বেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত 10ই মার্চ নগরের 2 নম্বর গেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য মনিরুল হকের দেহ তল্লাশি করে ডবল মুরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আল ফালাক গলির একটি বাসা থেকে অত্যাধুনিক এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত 1 এপ্রিল রাজধানী ঢাকার পল্লবী থানার আলীনগর এলাকা থেকে একটি 12 বোর শটগান, 27 রাউন্ড কার্তুজ, 10 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ 2 রাউন্ড শটগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ। এই অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। এর আগে রাজধানীর খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলেছিল চাঁদপুরে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে 5,753টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলা বারুদ লুট হয় 6,51,832টি। অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার এসব লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশ্য শেষ দিকে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, লুট হওয়া অস্ত্রগুলো খালে পুকুরে ফেলে দেওয়ার আর উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পর নানা জায়গা থেকে স্বল্প পরিমাণে হলেও এসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্রের মধ্যে 62% উদ্ধার করা গেছে। বাকি অস্ত্রগুলো অপরাধীদের হাতেই আছে এমন ধারণা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে 1350 বেশি লুঠো অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে রয়ে যাওয়ায় সরকার স্পেশাল উদ্ধার অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করছে। সে কারণে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরার নির্দেশ দিচ্ছে না। সাথে আছে আরেকটি কারণ, সেটি হলো জুলাই আগস্টে দেশের 17টি কারাগারে নজিরবিহীন বন্দীদের বিদ্রোহ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় 2টি কারাগারের সব বন্দী সহ 5টি কারাগার থেকে 2247 জন বন্দী পালিয়ে যায়। এদের মধ্যে এখনো 716 জন বন্দীকে গ্রেফতার করতে পারেনি। তাদের মধ্যে 9 জন জঙ্গি সহ 99 জন সাজাপ্রাপ্ত আসামি, 84 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে। এদের ধরার জন্য বিদেশি কয়েকটি দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু জঙ্গি দমনের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে আমেরিকার সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তায় এবং প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের বেশ কিছু বিশেষায়িত ইউনিট ও টিম গঠিত হয়েছিল। এগুলোর মধ্যে আছে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিট বা এটিইউ ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন কিছু নেতার চাপে সোয়াট ছাড়া বাকি 3টি ইউনিটকে অকেজো করে ফেলা হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতা আসার পরও পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশের গোয়েন্দাদের ধারণা, সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে গেলে জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে মাঠে নামতে পারে। ইতিমধ্যে বিদেশি একটি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জঙ্গি দমনে গঠিত এই ইউনিটগুলো সক্রিয় করার জন্য তাগাদা দিয়েছেন। তবে সরকার একটি সূত্র বলছে, অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এমন গ্রুপটি চায় না সরকার এই ইউনিটগুলোকে কার্যকর করুক। প্রশ্ন হলো, সরকার তাহলে সেনাবাহিনীকে কতদিন ব্যারাকের বাইরে রাখবে? সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণের তথ্য জানা যায়নি। তবে সহসা যে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ব্যারাকে ফিরে যাচ্ছে না এমন আভাস পাওয়া গেছে। প্রতিটা দিন যাচ্ছে আর বাংলাদেশের মানুষের সামনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যোগ্যতা, দূরদর্শিতা, দেশপ্রেম এবং ঔদার্য, সবচেয়ে বড় যে জিনিসটা, এটা আপনার একের পর এক কিন্তু পরিষ্কার হচ্ছে। কিভাবে দেখুন, আমরা তো জানি যে এই নরপিশাচ ইউনূস কিভাবে বাংলাদেশকে আপনার অর্থনৈতিকভাবে শোষণ করেছে, সে আর তার ডাকাতরা মিলে। সর্বশেষ আপনি দেখেন, দেশে অনেকগুলো শিশু মারা গেল এবং অনেক শিশু হামে আক্রান্ত। যেই একটা মহামারী আকারে একটা জিনিস এসছে, যেই হাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গিয়েছিল। তারপরে আপনার বিএনপি একজনকে মন্ত্রী বানিয়েছে, দাড়িওয়ালা সাখাওয়াত, সে বলল 8 বছর টিকা দেয়া হয় নাই। তারপরে আওয়ামী লীগের কর্মীরা বের করে দেখালো যে টিকা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে তো শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছুতে রোল মডেল করেছিলেন, এমনকি আপনার শিশু টিকা প্রদানেও কিন্তু উনি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন যে যেটা একেবারে সেই কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সবাই তাকে ইন্টারন্যাশনাল পুরস্কার দেয়া হচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অনলাইনে এটা দেখিয়ে দিয়েছে। তারপরে জানা গেল কি, ইউনূস এই শিশুদের টিকা খাতে যে বরাদ্দ, অর্থাৎ স্বাস্থ্য খাতে যে বরাদ্দ ছিল, আমি চিন্তা করে দেখলাম যা ওরা করেছে, প্রায় 70 থেকে 80% টাকা কিন্তু ইউনূস মেরে দিয়েছে। ইউনূস এবং তার এই দেড় বছরের আপনার ইন্টারিম সরকার। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা 70-80% বাজেট আপনার চুরি করে ফেলতে পারে, এবং এই ইউনূস সারা বিশ্বে আপনার এই শান্তির নামে, মানব কল্যাণের নামে, দরিদ্র মানুষের উপকারের নামে সারা বিশ্বে বাটপারি করে বেরিয়েছে। আর বাস্তবতায় দেখা গেল যে সে চুরিদারি তো করেই, এমনকি আপনার স্বাস্থ্য খাতের মতো একটা গুরুত্বপূর্ণ খাতের টাকাও সে কিন্তু মানে রেহাই দেয়নি।